উফ নীরব, কি করছো কি তুমি? একটু জোরে জোরে দিতে পারো না তুমি? একটু জোরে দাও প্লিজ। আহ, দিচ্ছি তো। এত জোরে জোরে দিচ্ছি, তাও তোমার হচ্ছে না। হচ্ছে না দেখেই তো বললাম, একটু জোরে দাও শোনা, প্লিজ। ওকে, দিচ্ছি, ওয়েট। নীরব নিজের কথাটা শেষ করতেই জোরে জোরে খুঁজতে লাগলো। নীরবের এমন ঘষা পেয়ে নিধি খানিক শান্তি পেলেও নিধি আরো বেশি শান্তি পেতে চাইছে। এখন আপনারা আবার অন্য কিছু ভাবিয়েন না, এখানে অন্য কোনো কিছুর কথা বলা হচ্ছে না। আসলে নিধির কোমরে ব্যথা করছে খুব, আর নীরব সেই কোমরে হাত বুলিয়ে মালিশ করে দিচ্ছে। নীরব আরও মিনিট খানেক সময় মালিশ করার পর খানিক ক্লান্ত হয়ে পড়ল, আর নিধিকে উদ্দেশ্য করে বলল, আহ, একদম ঘেমে ভিজে গেছি। দেখেছো কতটা পরিশ্রম আমায় করতে হয়। পরিশ্রমের কথা তুমি আর বলো না, কত পরিশ্রম করতে পারো তুমি সেটা আমি বেশ ভালো করেই জানি। ও মা, তাই নাকি? তার কি জানো সোনা? আরো অনেক কিছুই জানি, তোমার দৌড় আমার জানা আছে। এখন হাত সরিয়ে নিলে কেন? মালিশ করা শেষ? মালিশ করা তো শেষ, কিন্তু তোমার কি এখনো ব্যথা করছে? না, ব্যথা করছে না, তবে তোমার হাতে স্পর্শ আরো পেতে ইচ্ছে করছে। নিধির কথাটা শুনে নীরব খানিক চমকে উঠল। ব্যথা সারাতে নীরব নিধির কোমর মালিশ করে দিয়েছে, এখন কিনা নিধির আবার নীরবের ছোঁয়া পেতে ইচ্ছে করছে। নীরবের মনের মাঝেও দুষ্টুমি বাসা বাঁধল। নীরব নিধিকে বলল, আচ্ছা, আমার হাতের স্পর্শে কি এমন আছে যে তোমার ভালো লাগে? জানো না কি আছে? হুম হুম, জানি না তো। একটু বলো না সোনা। তোমার হাতের স্পর্শে অনেক ভালোবাসা আছে। এই ভালোবাসাটা আমি সবসময় পেতে চাই। আমি তোমায় ভালোবাসা পাবার জন্য ব্যাকুল হয়ে থাকি সোনা আমার। উফ, তাহলে একটু কাজ করি, তোমার কোমরে আলতো করে একটা চুমু খাই। আগে না, আজ বাজারে যেতে হবে, সেটা কি ভুলে গেছো? রান্না করার মতো কিছুই নেই, যাও এখন বাজার করে নিয়ে এসো। একটু পরে গেলে হয় না? না, এক্ষুনি যেতে হবে, কোনো বাহানা আমি শুনবো না। আচ্ছা ঠিক আছে, বাজারটা করে এসে তোমায় আদর করব। নীরব বিছানা থেকে উঠে বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে চলে যায়। নীরব চলে যাবার পর নিধি বিছানায় শুয়ে নীরবের কথা ভেবে মুচকি হাসি দিয়ে ফেলল। নীরবের সাথে নিধির প্রেম করে বিয়ে হয়। অনেক কষ্ট সহ্য করে, অনেক বাধা পেরিয়ে তাদের এই প্রেমের সম্পর্কটা ভালোবাসায় গড়ায়। নীরব যেমন নিধিকে ছাড়া কিছু বোঝে না, ঠিক তেমনি নিধিও নীরবকে ছাড়া কিছু বোঝে না। নিধি কিছু সময় নীরবের কথা ভেবে বিছানা থেকে উঠে কিচেনে চলে যায় চা করতে। নিধি কিচেনে এসে চা বানাতে নিতেই কলিং বেলটা বেজে উঠল। কলিং বেলের শব্দ শুনে নিধি একটু অবাক হলো, কারণ নীরব তো এত তাড়াতাড়ি বাজার থেকে আসার কথা না। নিধি কিচেন থেকে বেরিয়ে দরজার সামনে গিয়ে দরজা খুলে দিতেই ভীষণ অবাক হয়ে যায়। নিধি দরজার উপারে দেখল একটা মেয়ে দাঁড়িয়ে আছে। নিধি মেয়েটিকে আগে কখনো দেখেনি বা জানে না মেয়েটিকে। নিধি মেয়েটির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই মেয়েটি নিধিকে উদ্দেশ্য করে বলে, আপনি কি নিধি ভাবি? জি, আমি নিধি, কিন্তু আপনি কে? আমি হলাম কিয়া, নীরবের বেস্টু। নীরব কোথায়? ওকে কল করার পরেও পাচ্ছি না। কেয়া কথাটা বলতে বলতে বাসার মধ্যে ঢুকে যায়। কেয়া বাসায় ঢুকে এদিক ওদিক তাকিয়ে ভালো করে চারপাশে চোখ বুলিয়ে নিল। নিধি কেয়ার কথার মাঝে দুম করে কেয়াকে বলল, আচ্ছা কেয়া, আপনি কি এর আগেও এ বাসায় এসেছেন? না তো, আমার কাছে ঠিকানা ছিল, আর আমি এখানে আমার কাজিনের কাছে এসেছি। ভাবলাম নীরবের সাথে দেখা করে যাই, তাই আসলাম। ও আচ্ছা। নিধির কথাটা শেষ হতেই নীরব বাজার নিয়ে বাসায় চলে আসলো। নীরব বাজার নিয়ে বাসায় ঢুকতেই কেয়াকে দেখে একটা মুচকে হাসি দিয়ে বলল, আরে কিয়া, তুই কখন এসছিস? এই তো এখনই এলাম, তোকে কল করলাম, একটা কলও ধরিসনি কেন? আরে হাতে বাজার ছিল তাই ধরতে পারিনি। ওয়েট, আমি এটা রেখে নেই। বাজারটা হাত থেকে রেখে দিয়ে কেয়ার কাছে এগিয়ে আসতেই কেয়া নিধির সামনেই নীরবকে জড়িয়ে ধরে। নিধি এক দৃষ্টিতে কেয়া আর নীরবের দিকে তাকিয়ে আছে। নীরব কেয়াকে নিজের বুকের উপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কারণ নিধির চোখের দিকে তাকিয়ে নীরব বেশ বুঝতে পারছে যে নিধি রেগে গেছে এই দৃশ্যটা দেখে। কেয়া একটু জড়িয়ে ধরার পর নীরবকে ছেড়ে দিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আজকাল তো তোর কোনো খবরই পাওয়া যায় না, বিয়ের পর তো আমাদের ভুলেই গিয়েছিস তুই। আরে কিসব বলিস? আমি তোদের ভুলে যাব কেমন করে? বস না, বসে কথা বলি। হ্যাঁ আয় বস। অনেক দিন তোর সাথে আড্ডা দিই না, বসে বসে দুজনে মিলে একটু প্রেম করে নিই। তুই না সব সময় মজা করে।
নীরবের কথাটা শেষ হতেই নিধি কেয়াকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি। ভাবি, আমার গ্রিন টি প্লিজ। আর নীরব, তোমারটা কি রেড টি? না নিধি, তুমি বসো না, আমি দেখছি। তুমি কেয়ার সাথে গল্প করো। না, তোমার বন্ধু, তুমি কথা বলো, আমি চা নিয়ে আসছি। নিধি কথাটা বলতেই চলে যায় কিচেনে। নিধি কিচেনে চলে যেতেই নীরবের মনের মাঝে ভয় কাজ করতে থাকে। নীরব কোনো মতে কেয়ার সাথে কথা বললেই ঠিক, তবে নীরবের বুকের মাঝে নিধিকে নিয়ে ভয় কাজ করছে। নীরব জানে কেয়ার এই জড়িয়ে ধরার ব্যাপারটা নিধির একটুও পছন্দ হয়নি। কেয়ার সাথে ঘন্টাখানেক কথা বলার পর নীরব কেয়াকে বিদায় জানালো। কেয়াকে বিদায় জানিয়ে নীরব বাসায় আসলো। বাসায় এসে নীরব দেখলো নিধি কিচেনে রান্না করছে। নীরব নিধিকে কিচেনে রান্না করতে দেখে সোজা চলে যায় নিধির কাছে। পেছন থেকে নীরব নিধিকে জড়িয়ে ধরতেই নিধি বুঝতে পারে নীরব তাকে জড়িয়ে ধরেছে। নিধি নীরবকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, হুট করে এসে আমায় জড়িয়ে ধরলে কেন? ছাড়ো। কেন ছাড়বো? আমি আমার আদরিনীকে জড়িয়ে ধরেছি, আর আমার অধিকার আছে এতে। ও আচ্ছা, এই ব্যাপার। তোমার কাছে তো যাকে তাকে জড়িয়ে ধরাটা স্বাভাবিক, যাকে ইচ্ছা তাকে জড়িয়ে ধরতেই পারো। আহা নিধি, ওটা জাস্ট ফ্রেন্ড হিসেবে জড়িয়ে ধরেছে। আর কেয়ার এমন কাজে সত্যি আমিও খুব অস্বস্তিতে পড়েছি। তাই নাকি? যেমন করে ধরেছো তাতে তো মনে হয়েছে তুমি ইচ্ছে করেই জড়িয়ে ধরেছো, আর এতে তোমার অন্যরকম শান্তি লাগছে। নিধি, তুমি আমায় ভুলটাই বুঝে চলেছ। আমি আসলে এমন কিছু করতে পারি বলো তুমি? করতে পারো না আবার? তোমাদের পুরুষদের আমার ভালো করে জানা আছে, তোমরা এমনটাই করো, মেয়ে দেখলেই তোমাদের শুরু হয়ে যায়। আরে এসব কি কথা বলছো তুমি? আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আর কাউকে ভালোবাসার মতো বা জড়িয়ে ধরার মতো ইচ্ছে আমার নেই। যাক ভালো, এখন ছাড়ো, আমার মন মেজাজ এমনিতেই খারাপ আছে। সরি তো সোনা, আমি সত্যি বুঝতে পারিনি তুমি এমন করে রেগে যাবে আর কেয়া এমন কিছু করবে। মজা পেয়েছো সেটাই হচ্ছে কথা, এখন ছাড়ো, আমার কাজ আছে। নীরব নিধিকে জড়িয়ে ধরতেই নিধি নীরবকে এসব কথা বলল। নীরব তবুও নিধিকে ছাড়ল না, কিন্তু নিধি এইসব সত্যিই পছন্দ করছে না। নিধি নীরবের হাতটা নিজের কোমরের উপর থেকে সরিয়ে নিয়ে রান্না করায় মন দিল। নীরব খানিকটা হতাশ হয়ে কিচেন থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসে। সারাদিন নিধি এমন মন খারাপ করেছিল। নীরব অনেকবার নিধির রাগ ভাঙানোর চেষ্টা করে, তবে কোনো কিছুতেই কিছু হলো না। রাতের দিকে নীরব ল্যাপটপে কাজ করছে। কিছু সময় কাজ করার পর নিধি এলো রুমে। রুমে এসে নিধি নিজের চুল ঠিক করে নিয়ে বিছানার দিকে এগিয়ে যেতেই নীরব নিজের কোলের উপর থেকে ল্যাপটপটা নামিয়ে রেখে নিধির দিকে তাকিয়ে মুচকি হেসে নিধিকে উদ্দেশ্য করে বলল, তুমি এসছো, চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি। কেন? আমার বদলে কি অন্য কারোর আসার কথা ছিল নাকি? এসব কি বলছো? তোমার বদলে অন্য কেউ কেন আসবে? আমি তো এমনিতেই বললাম। তোমার এমনি বলা কথা শোনার জন্য আমি আসিনি। আর ল্যাপটপ রেখে দিলে কেন? না মানে রাত হয়ে গেছে, আমাদের তো ঘুমাতে হবে, তাই রেখে দিলাম। ঘুমাতে হবে দেখে রেখে দিয়েছো, নাকি তোমার গার্লফ্রেন্ড আর অনলাইনে নেই? আমার গার্লফ্রেন্ড অনলাইনে নেই। কী সব বলছো? আমি তো তোমার কথার কোনো আগামাথা বুঝতে পারছি না। চোর যখন চুরি করে ধরা পড়ে তখন না বোঝার অভিনয় করে থাকে। তুমি কি ভেবেছো আমি তোমার এসব সম্পর্কে কিছু জানি না? এই নিধি, পাগল হয়ে গেলে নাকি? মানে কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ, নিজেও তো ঠিক বুঝতে পারছো না। আমি সব বুঝতে পারছি, তুমি আসলে একটা খারাপ লোক। নিজের স্ত্রী পাশে থাকার পরও ল্যাপটপে অন্য মেয়েদের সাথে চ্যাটিং করছি। আমি ভুল করেছি তোমার মতো একটা লোকের সাথে বিয়ে করে। নিধি, না জেনে তুমি এমন করছো, আমার উপর দোষ চাপাতে পারো না। আর আমি তো ল্যাপটপে কাজ করি, চ্যাটিং করলাম কবে? শোনো, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না, আমি সব জানি। ধুরবাল, এমন সন্দেহ করো দেখে আমার মাথাটা গরম হয়ে। থাকো তুমি আর এই ল্যাপটপ, আমি অন্য রুমে গেলাম। নীরব নিধির কথায় পুরো রেগে যায়। রাগে গজগজ করতে করতে নীরব নিধির পাশ থেকে উঠে চলে যায় অন্য রুমে। নীরব মোটেও পছন্দ করে না নিধির এমন সন্দেহ করাটা। নীরব নিধির উপর রাগ করে অন্য রুমে এসে ঘুমিয়ে পড়ে। কিছু সময় ঘুমাতেই নীরবের কাছে নিধি চলে আসলো। নীরব চোখ মিলে তাকাতেই দেখতে পেল নিধিকে তার পাশে। নিধি নীরবকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, এখানে শুতে হবে না, চলো আমাদের রুমে। না আমি যাব না। তুমি আমায় নিয়ে সব সময় এমন উল্টাপাল্টা সন্দেহ করো। আমি আর তোমার সাথে থাকবো না একসাথে।
আমি তোমায় নিয়ে উল্টাপাল্টা সন্দেহ করি না, বরং তুমি নিজেই আমায় উল্টাপাল্টা সন্দেহ করতে বাধ্য করো। আমি তোমায় উল্টাপাল্টা সন্দেহ করতে বাধ্য করলাম কখন? তুমি নিজেই তো 2 লাইন বেশি বোঝো সব সময়। সেটার পেছনেও তোমার হাত আছে। আচ্ছা তাই না, যাও ঘুমিয়ে পড়ো। আমি খারাপ, আমায় একা থাকতে দাও। দিব না, চলো আমার সাথে, তুমি ছাড়া আমার ঘুম আসবে না। চলো। আর শোনো, আমায় একদম উল্টাপাল্টা কথা শোনাবে না, না জেনে বুঝে সন্দেহ করে শুধু। শোনাবো না, সরি বলো আগে। কিসের জন্য সরি বলবো? আমি কোনো ভুল করেছি নাকি? আমি সরি বলতে পারবো না। তুমি পড়ি বলতে পারবে না তো? বলছি তো সরি, মানে ভুল আমার থাকুক না থাকুক সরি আমাকেই বলতে হবে। একদম তাই। চলো না রুমে, দেখো আমি কি করি তোমায়। ফাজলামি করলে দিব মাইর। আচ্ছা দেখবো কেমন করে মার দাও, আগে তো চলো। নীরব নিধিকে নিয়ে চলে যায় নিজেদের রুমে। নিধি এমনিতে সন্দেহ করে না, তবে নিজের স্বামীকে হারিয়ে ফেলার ভয় নিধিকে সন্দেহ করতে বাধ্য করে। নীরব সেটা জানে যে নিধির সন্দেহ করার কারণটা আসলে কি, তাই নিধির এমন সন্দেহ করাটা নিয়ে নীরব কোনো অভিযোগ করে না। নীরব শান্তভাবে বিষয়টা নেয়। নীরব নিধিকে নিয়ে রুমে চলে আসতেই দুম করে রুমের দরজাটা বন্ধ করে দিল। নীরব দরজা বন্ধ করে দিতেই নিধি নীরবের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, কি হলো, তুমি আবার দরজা বন্ধ করলে কেন? দরজা বন্ধ না বলে আদর করব কেমন করে? ওমা তাই? আমার বরটার মনে কি আজ রোমান্টিকতা ভর করেছে? এমন একটা ফাজিল বউ থাকলে আমি রোমান্টিক না হয়ে থাকতে পারি বলো? একদম পারো না। এখন রোমান্টিক হয়ে কি করবে? কি আর করব, রোমান্টিক হয়ে তোমায় আদর করব। আমায় আদর করতে দিবে না বুঝি? কেন দিব না? শোনো না, আমার না খুব একা একা লাগে তুমি অফিসে থাকলে। তাই শোনা, ওকে আমি তাহলে একটা বেবি নিয়ে আসি। বেবি আসলে তোমার মনটাও ফ্রেশ হয়ে যাবে, আর একাও লাগবে না। যাও, তোমার মুখে কোনো কিছু আটকায় না, আমার লজ্জা লাগে। আমার কাছে আবার তোমার লজ্জা কিসের? একদম লজ্জা পেতে হবে না। আমি তোমায় এত ভালোবাসা দেই, তাও লজ্জা কাটে না? হয়েছে তো, এখন যাও ঘুমিয়ে পড়ো, আর কিছু করতে হবে না। ও মা, তোমার কি বেবি লাগবে না? বেবি তো লাগবে, কিন্তু কিন্তু কি? কোনো কিন্তু নেই। আমায় আদর করতে দাও সোনা, আদর করে ভালোবাসা দিয়ে তোমায় পূর্ণ করতে দাও। ফাজিল, দেখি কেমন আদর করতে পারো তুমি। নিধি কথাটা বলতেই নীরব নিধির দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। নিধি নীরবের মুখে দুষ্টু হাসিটা দেখে লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। নিধি লজ্জায় মাথাটা নিচু করে ফেলতেই নীরব নিধির দিকে এগিয়ে গেল। নীরব নিধির দিকে এগিয়ে এসে নিধিকে জড়িয়ে ধরল। নীরবের বুকে নিধি আসতেই নিধির কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায়। নিধিও নীরবকে জড়িয়ে ধরে। ভালোবাসা সত্যিই মহান। স্বামী স্ত্রীর ভালোবাসাটা পৃথিবীর সব থেকে পবিত্র ভালোবাসা। সত্যিকার ভালোবাসা প্রিয়জনকে হারানোর ভয় পেতে শেখায়। ভালো থাকুক ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।